একটু ভাবুন তো, ইতিহাসের ধুলোর নিচে চাপা পড়ে থাকা এক হারানো সাম্রাজ্যের কথা। এমন এক শক্তি যা কিনা শতাব্দীর পর শতাব্দী ধরে সমুদ্র শাসন করেছে, কিন্তু তার আসল কেন্দ্রটা ঠিক কোথায় ছিল তা নিয়ে আজও চলছে বিতর্ক। আজ আমরা ঠিক এমনই এক ঐতিহাসিক রহস্যের গভীরে যাব, যা অনেকের কাছে এশিয়ার আটলান্টিস নামে পরিচিত, শ্রীবিজয়া সাম্রাজ্য। আমাদের এই অনুসন্ধানের শুরুটাই হচ্ছে একটা সরাসরি চ্যালেঞ্জ দিয়ে। মানে দশকের পর দশক ধরে ঐতিহাসিকরা যেটাকে প্রায় সত্যি বলে মেনে নিয়েছিলেন, তাকে অবৈজ্ঞানিক বলে উড়িয়ে দেওয়ার এক দুঃসাহসিক প্রস্তাব। আর ঠিক এখান থেকেই শুরু হচ্ছে আমাদের আজকের তদন্ত। তো চলুন এই ঐতিহাসিক রহস্যের প্রথম অধ্যায়ে ঢোকা যাক, পরিচিত হওয়া যাক সেই কিংবদন্তিতুল্য সাম্রাজ্য শ্রীবিজয়ার সাথে। ইতিহাস বই খুললে আমরা কি দেখতে পাই? প্রায় ৬ শতাব্দী ধরে শ্রীবিজয়া ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার এক অপ্রতিরোধ্য সামুদ্রিক শক্তি। তাদের পুরো নিয়ন্ত্রণে ছিল সেই সময়ের সবথেকে গুরুত্বপূর্ণ জলপথ মালাক্কা প্রণালী। তাদের শক্তি আর সম্পদের গল্প রীতিমতো কিংবদন্তির মতো ছিল। কিন্তু এখানেই আসল প্রশ্নটা উঠছে, যে প্রশ্নটা আমাদের পুরো আলোচনাকে একদম ঘুরিয়ে দেবে। কি হবে যদি আমরা যেটাকে শ্রীবিজয়ের হৃৎপিণ্ড বলে এতদিন জেনে এসেছি সেটা আসলে ভুল হয়, যদি এর আসল ইতিহাসটা অন্য কোথাও লেখা হয়ে থাকে? এবার একটু প্রমাণের দিকে নজর দেয়া যাক। আমাদের অনুসন্ধানটা শুরু হবে সেই ক্রান্তিকাল থেকে, যখন এই বিশাল সাম্রাজ্যের পতন ঘটছে আর ইতিহাসে তৈরি হচ্ছে এক বিরাট ক্ষমতার শূন্যতা। সময়টা ছিল প্রায় ১২৬০ সাল। শ্রীবিজয় সাম্রাজ্যের সূর্য তখন ডুবছে, আর ঠিক তখন থেকেই মালয় উপদ্বীপ এবং সুমাত্রার ভাগ্য যেন দুটো ভিন্ন পথে চলতে শুরু করে। একসময় অখণ্ড রাজ্যের বুকে জন্ম নেয় বিভেদ আর সংঘাতের বীজ। শ্রীবিজয়ার পতনের পর যে বিরাট শূন্যতা তৈরি হল, সেটা পূরণ করতে এগিয়ে এলো দুটো নতুন শক্তি। একদিকে ছিল স্থলভূমির অধিপতি থাইরা, যারা উপদ্বীপের শেষ সীমা পর্যন্ত নিজেদের ক্ষমতা ছড়িয়ে দিয়েছিল, আর অন্যদিকে ছিল সমুদ্রের দক্ষ কারিগর জাভানিজরা, যারা সুমাত্রা দখল করে নিলেও উপদ্বীপে থাইদের খুব একটা চ্যালেঞ্জ করতে পারেনি। এরপরের কয়েকটা দশক ছিল শুধুই ক্ষমতা দখলের খেলা আর ষড়যন্ত্রের। একদিকে দেখুন, জাভার রাজা কৃতনগর হানা দিচ্ছেন সুমাত্রায়। ঠিক ওই সময়ে ইতিহাসের সাক্ষী হয়ে এই অঞ্চলের পাশ দিয়ে যাচ্ছেন বিখ্যাত পরিভ্রাজক মার্কো পোলো। আবার ওদিকে সুদূর চীন থেকে মঙ্গল সম্রাট কুবলাই খান থাইদের ওপর কড়া নজর রাখছেন। সব মিলিয়ে ক্ষমতার এক জটিল দাবা খেলা চলছিল তখন। এবার আমাদের তদন্তের ফোকাসটা যাবে এমন একজনের দিকে, যিনি নিজের চোখে সবটা দেখেছেন বলা যায়, মার্কো পোলো। তার ভ্রমণ কাহিনীতেই হয়তো এই রহস্যের চাবিকাঠি লুকিয়ে আছে। মার্কো পোলোর ভ্রমণ কাহিনীতে একটা বেশ বড়সড় ধাঁধা আছে। তিনি জাভা মাইনর বা ছোট জাভা নামে একটা দ্বীপের কথা লিখেছিলেন। প্রচলিত ধারণা অনুযায়ী এই দ্বীপটা হলো সুমাত্রা, কিন্তু যদি তা না হয়? এই স্লাইডটা কিন্তু আমাদের তদন্তের মোড় একদম ঘুরিয়ে দিতে পারে। একটু ভালো করে খেয়াল করুন, বাম দিকে আছে প্রচলিত ধারণা, আর ডান দিকে নতুন তত্ত্ব। ঐতিহাসিকরা যাকে জাভা মাইনার বলে এতদিন সুমাত্রা ভেবে এসেছেন, এই তত্ত্ব অনুযায়ী তা আসলে মালয় উপদ্বীপ। শুধু এই একটা পরিবর্তনই কিন্তু ইতিহাসের সব সমীকরণ বদলে দেওয়ার জন্য যথেষ্ট। এই নতুন তত্ত্বের যিনি প্রবক্তা, তিনি প্রতিষ্ঠিত ইতিহাসকে সরাসরি প্রশ্ন করছেন। তার কথা হল, শুধুমাত্র দুটো নামের মধ্যে সামান্য মিল আছে, এই যুক্তিতে কি এত বড় একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া যায়? এর পেছনে কি সত্যি আর কোনো জোরালো প্রমাণ আছে? ভূগোলের এই নতুন ব্যাখ্যাটা মাথায় রেখে চলুন এবার সেই সময় শাসকদের দিকে তাকানো যাক, যারা এই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে উঠে এসেছিলেন। শ্রীবিজয়ের পতনের পর যারা মঞ্চে এলেন, তাদের তো নিজেদের একটা পরিচয় তৈরি করতে হবে, তাই না? কারণ তাদের ক্ষমতার ভিত্তিটা ছিল বেশ নড়বড়ে। তাই নিজেদের শাসনকে বৈধতা দিতে তারা এক দারুণ গল্প তৈরি করলেন। তারা প্রচার করতে শুরু করলেন যে তাদের শিরায় বইছে মহান পূর্বপুরুষদের রক্ত। আর এই পরিচয় তৈরির খেলাটা ছিল খুবই পরিকল্পিত। দেখুন কিভাবে ধাপে ধাপে তারা নিজেদের কিংবদন্তি বানিয়েছেন। শুরুটা হলো একেবারে গ্রিক বীর আলেকজান্ডারের বংশধর হিসেবে দাবি করে। তারপর তারা হলেন মহারাজা, এরপর সুলতান, এমনকি নিজেদেরকে হিন্দু দেবতাদের সাথেও জুড়ে দিলেন। ক্ষমতা ধরে রাখার জন্য কি অসাধারণ এক কৌশল! কিন্তু এই সব জমকালো পরিচয়ের পেছনে আসল সত্যিটা কি ছিল? এই উদ্ধৃতিটি যেন সেই মুখোশটাই এক ঝটকায় টেনে খুলে দিচ্ছে। এই তথাকথিত মহান শাসকরা আসলে কারা ছিলেন? লেখকের মতে তারা ছিলেন সাধারণ জলদস্যু, যারা মরিয়া হয়ে একটু সামাজিক সম্মান খুঁজছিলেন। এই কিংবদন্তির আড়ালে যে বাস্তবতাটা ছিল সেটা বেশ কঠিন। তারা সিঙ্গাপুর চ্যানেলে লুটতরাজ চালাত, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য শক্তিশালী চীনা সম্রাটের সাহায্য চাইত, এবং ধীরে ধীরে সেই ভিত্তিভূমির ওপরই মালাক্কার মতো এক শক্তিশালী সালতানাত করে তুলেছিল। আমরা আমাদের তদন্তের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার সব সূত্র এক জায়গায় করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর পালা। এমন এক সিদ্ধান্ত যা হয়তো অনেকেই চমকে দেবে। আর এটাই হলো সেই চূড়ান্ত রায়।
এই গবেষণার লেখক প্রচলিত শ্রীবিজয়া সাম্রাজ্যের ধারণাকে প্রায় পুরোপুরি নাকচ করে দিচ্ছেন। তার মতে যেটাকে এতদিন ধরে এক মহান সাম্রাজ্য হিসেবে তুলে ধরা হয়েছে তা আসলে জলদস্যুদের কার্যকলাপ ছাড়া আর কিছুই নয়। তাহলে মূল সমস্যাটা ঠিক কোথায়? এই তত্ত্ব অনুযায়ী সমস্যাটা হলো ইতিহাসের ঠিকানাটাই ভুল। মালাই উপদ্বীপের এক গৌরবময় অধ্যায়কে যেন একরকম চুরি করে সুমাত্রার নামে চালিয়ে দেওয়া হয়েছে, আর ঠিক এই কারণেই ইতিহাসের পাজলের টুকরোগুলো আর মিলছে না। সুতরাং আমাদের এই দীর্ঘ অনুসন্ধানের পর যে সিদ্ধান্তে আসা যায় তা হল শ্রীবিজয় সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু সুমাত্রা ছিল না, ছিল মালয় উপদ্বীপ। এটা এমনই এক দাবি যা প্রচলিত ইতিহাসের ভিতটাকেই নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এই পুরো আলোচনাটার শেষে একটা বড় প্রশ্ন রেখে যায়। যদি এত বড় একটা সাম্রাজ্যের ইতিহাসকে শত শত বছর ধরে ভুলভাবে চিহ্নিত করা যায়, তাহলে এমন আরও কত ইতিহাস আছে যা আমরা হয়তো ভুল জানি বা যার আসল সত্যটা এখন